নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তি বহাল। স্কুল পরিচালনা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। সারা দেশে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের ঘটনায় আটক শিবির কর্মী হাফিজুর মারা গেলেন রাজশাহী মেডিকেলে। বুলগেরিয়ায় উইমেন লিডার্স ফোরামে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বললেন, সম অধিকার প্রতিষ্ঠায় আগামীতে সব বাধা দূর করা হবে। নৌঘাট এড়িয়ে জানালা বেয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা। শাস্তির বিধান না থাকায় প্রবণতা থামানো যাচ্ছে না, দাবি বিআইডব্লিউটি এর। এবং মুঠোফোনে পূর্ব বাংলার সর্বহারা পার্টি পরিচয়ে বরিশালের নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি। র্যাব বলছে প্রতারক চক্র। সময় সংবাদের সঙ্গে আছে আমি নিয়ামতুল্লাহ বাবু। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে বহাল রেখে স্কুল কমিটিকে বাতিল ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষককে লাঞ্ছিতের ঘটনার তদন্ত প্রতিবেদন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, কোন সভ্য সমাজে শিক্ষকের অপমান ন্যাক্কারজনক। তদন্ত কমিটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি বলেও জানান শিক্ষামন্ত্রী। স্কুল পরিচালনা কমিটি এটার বিরুদ্ধে যে রিপোর্ট এসেছে, সেই কমিটির যে ভূমিকা থাকা উচিত, সেই কমিটি তার যোগ্য নয়। আইন অনুসারে আমরা সেই স্কুল পরিচালনা কমিটির সভাপতি এবং সদস্যদের নিয়ে গঠিত পুরা কমিটিকে আমরা এখন বাতিল ঘোষণা করছি এবং তদস্থলে নারায়ণগঞ্জ জেলার ডিসির নেতৃত্বে আমরা কমিটি গঠন করে দিচ্ছি। আপাতত সেই কমিটি পরিচালনা করবে এবং নিয়ম নীতি অনুসারে যা প্রয়োজন তাই করবে। প্রধান শিক্ষককে ওই কমিটি বরখাস্ত করেছেন, সেটা নিয়ম নীতি অনুসরণ করে হয় নাই। যে সভায় তারা করেছেন সেখানে কোনো এজেন্ডা ছিল না, সেখানে তারা অন্য এজেন্ডা আলোচনা করে তারা তাকে অন্যায়ভাবে এই বরখাস্ত দেখিয়েছেন। সুতরাং তারা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে বরখাস্ত করবার, সেটাই বেআইনি। সুতরাং তিনি তার শপথে বহাল আছেন। অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করা হবে। হাইকোর্টের একটা নির্দেশনা আছে, পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থান আছে, সবাই মিলেই ব্যবস্থা নিচ্ছেন। আমরা রিপোর্ট পর্যালোচনা করে আরো যা যা করণীয় আমাদের আসবে আমরা তা করব। এদিকে নারায়ণগঞ্জে সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে পিআর সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলাদেশের সামনে ঘণ্টাব্যাপী কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও ফেডারেশনের নেতারা অংশ নেন। এ সময় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। পরে সংসদ সদস্যের উপস্থিতিতে শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি জাতীয় সংসদের পক্ষ থেকে অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে সিলেট, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা একইভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এই নির্যাতন কোনোভাবেই শিক্ষক সমাজের একজন সদস্য হিসেবে আমরা মেনে নিতে পারছি না। আমরা গোটা জাতির সাথে আমরা অত্যন্ত লজ্জিত, আমরা ক্ষুব্ধ, আমরা হতাশ। যে সাংসদ এই ঘটনাটা ঘটিয়েছে, তাই না, সেটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি যে এই সাংসদের যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় আমাদের দেশের আইনে, তাহলে আমরা একটা অত্যন্ত খারাপ দিকে টার্ন নিচ্ছি। নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবিতে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন পালন চলছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শেখ জায়েদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা প্রথমেই চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ জায়েদের কাছে। জায়েদ।
বাবু, আপনি যেমনটি বলছিলেন, নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কিন্তু শিক্ষকদের কর্মসূচি 11টা থেকে শুরু হয়েছে, 12টা পর্যন্ত চলার কথা, এবং সেই কর্মসূচি কিন্তু চলছে। তারা এখান থেকে কিন্তু এই শিক্ষকদের উপর যে শ্যামলকান্তি ভক্তের উপর যে অত্যাচার চালানো হয়েছে, যে তাকে যে লাঞ্ছনা করা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছেন, এবং অবিলম্বে এই ঘটনার দায়ে সাংসদ সেলিম ওসমানের পদত্যাগ দাবি করেছেন তারা। এখন বক্তব্য রাখছেন এই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আমরা তার বক্তব্য শুনছি। আমরা বাংলাদেশের যে শিক্ষা পরিবারকে সাথে নিয়েই এগুলো আমরা প্রতিহত করব। আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে কোনো সময় ক্ষেপণ না করে, কোনো কালক্ষেপণ না করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তাকে আপনার অ্যারেস্ট করা হোক, এবং তারপর বিচারের প্রক্রিয়াটা চলুক, এবং স্বল্পতম সময়ের মধ্যে তাকে আপনার তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, এবং একই সময়ে পার্লামেন্ট থেকে তাকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হোক। আমি আর বেশি কথা না বলে আমাদের সাংবাদিক বন্ধুরা, আমরা শুনছিলাম ডক্টর ফরিদ উদ্দিন আহমেদের বক্তব্য। তিনি বলছিলেন যেন এই অভিযুক্ত সাংসদ যার উপস্থিতিতে এই লাঞ্ছনার ঘটনাটি ঘটেছে তাকে যেন সংসদের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি কিন্তু শিক্ষকরা জানিয়েছেন। অন্যথায় তারা সারা দেশব্যাপী শিক্ষা পরিবারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বিশ্ববিদ্যালয় সহ স্কুল সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সব এই প্রতিষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, শিক্ষক শিক্ষার্থী সহ সবাইকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলেও তারা আজকের এই মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়েছেন। এই মুহূর্তে রাজশাহীতে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তার কাছে চলে যাচ্ছি সেখানকার খবর জানার জন্য। রকি। জায়েদ, আপনাকে ধন্যবাদ। মূলত নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তির কে যে কান ধরে উঠবস করিয়েছে এবং এর সাথে যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই প্রতিবাদ মানববন্ধন চলছে। তো মূলত এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে এই প্রতিবাদে একটি মানববন্ধন শুরু হয়েছে বেলা 11:30টার দিকে। যদি আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, যে কারণে 11টার সময় এই মানববন্ধনটি শুরু করার কথা থাকলেও কিছুটি আধা ঘন্টা ডিলে হয়ে গেছে। তারপরেও এই মানববন্ধন আমরা এখন দেখানোর চেষ্টা করছি। সিনেট ভবন চত্বরে এটি শুরু হয়েছে। মূলত এই মানববন্ধন থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে যে কর্মসূচিটি, এই কর্মসূচি থেকে শিক্ষকরা দাবি জানাচ্ছে যে শ্যামল কান্তিকে যারা এ ধরনের একটি অমানবিক কাজ করেছে তাদের যেন দ্রুত আইডেন্টিফাই করে, তাদের দ্রুত শনাক্ত করে যেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তো একের পর এক এভাবে কিন্তু শিক্ষকদের মারা হলে বা এভাবে অবমাননা করে একটি কান ধরে উঠবস করানোর মতো যদি ঘটনা শিক্ষকদের সাথে ঘটে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, শিক্ষার কোনো জায়গা থাকবে না, এমনটাই বলছেন এখানে উপস্থিত শিক্ষকরা। এখানে আমার কথা হচ্ছিল, কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু এবং এখানকার শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে। তো তারা বলছিলেন যে যদি এই ঘটনাগুলোর বিচার না হয়, সেলিম ওসমান যেটি করেছে এই ঘটনার তীব্র সমালোচনা করে তারা বলছেন দ্রুত এই ঘটনার যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে করে শিক্ষকদেরকে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। আর এই সাথে সাথে একটু বলে রাখি যে এই কর্মসূচিটি চলবে আরো 15 থেকে 20 মিনিট, এবং এই আজকে আরো প্রচুর পরিমাণ শিক্ষক এখানে আসার কথা ছিল, তবে বৃষ্টির কারণে এই কর্মসূচিটি সঠিক সময়ে শুরু হতে পারেনি এবং শিক্ষক সমাগম কিছুটা কম ছিল। তবে যেসব শিক্ষকই এসেছেন তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই শ্যামলকান্তি নাগকে যারা কান ধরে উঠবস করিয়েছে তাদের প্রতিবাদ জানানোর জন্য শিক্ষকরা জড়ো হওয়ার সর্বশেষ খবর। দর্শক, শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানববন্ধন কর্মসূচির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিপোর্টার শেখ জায়েদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। চলে যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানকে ওই শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে তীব্র নিন্দাও জানান হানিফ। যখনই আমরা এটা জানতে পেরেছি সঙ্গে সঙ্গে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি, এদের প্রতিবাদ করেছি এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে তাকে ওই প্রধান শিক্ষক এবং জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি। আমরা আশা করি, এখনও আশা করি
যে সংসদ সদস্য সেলিম ওসমান তার এই কৃতকর্মের এই ভুল কাজের অনুধাবন করে সে জাতির কাছে ক্ষমা চাইবেন বা শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় আটক শিবির কর্মী হাফিজুল ইসলাম রাজশাহী মেডিকেলে মারা গেছেন। চিকিৎসক জানান ভোর 4:30টার দিকে হাফিজ মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি রক্তশূন্যতাজনিত রোগে ভুগছিলেন বলে জানিয়েছেন চিকিৎসক। গত 24 এপ্রিল রেজাউল করিম হত্যাকাণ্ডের পরদিন হাফিজকে আটক করা হয়। পরে কারাগারে শারীরিক অবস্থার অবনতি হলে 17 মে তাকে হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। হাফিজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের 2য় বর্ষের ছাত্র। মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজকে আমরা গত মাসের 25 তারিখে আমাদের কারাগারে আসে। তার শারীরিক অবস্থা এই মাসের 17 তারিখে কিছুটা অবনতি হলে আমরা তাকে সাথে সাথে RMCH-এ প্রেরণ করি। রাত 4:30 ইরিভার্সিবল কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট ডিউ টু সিকল সেল অ্যানিমিয়া রোগের জনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। একটা জন্মগত একটা রক্ত স্বল্পতা জনিত একটা অসুখ। নারীর সম অধিকার প্রতিষ্ঠায় সমাজ ও রাষ্ট্রের সব পর্যায়ের বাধা দূর করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এ অঙ্গীকার করেন। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের দিকটি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও সংসদ উপনেতা সবাই নারী। এর আগে লন্ডন থেকে সোফিয়ায় পৌঁছালে সেখানে থাকা বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও ফোরামের আয়োজকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে নারী ক্ষমতায়নে তার সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে বাংলাদেশের নারীরা পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় এগিয়ে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্বকে নারীর জন্য নিরাপদ করতে এবং সম অধিকার প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নৌপথকে বলা হয় দেশের সবচেয়ে আরামদায়ক পরিবহন ব্যবস্থা, অথচ সেখানে প্রতিদিন হাজারো যাত্রী ছোট ছোট ডিঙি নৌকা করে জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে ওঠানামা করছে। নৌকা থেকে লঞ্চে উঠতে গিয়ে দুর্ঘটনায় প্রায়ই ঘটছে মৃত্যুর মতো অঘটনও। বিশ্লেষকদের মতে সরকারি বাহিনীগুলো দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণেই এসব বন্ধ হচ্ছে না। আর BIWTA বলছে এ ধরনের অপরাধে কাউকে জরিমানা বা শাস্তি দেওয়ার ক্ষমতা তাদের নেই। নৌপথ নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় মোট 41টি নৌরুটে প্রায় 70টি লঞ্চে চড়ে অর্ধ লক্ষ মানুষ তাদের নিজ নিজ গন্তব্যে যাতায়াত করেন। এদের মধ্যে বড় একটি অংশই এভাবে নৌকায় চড়ে লঞ্চে ওঠেন। অথচ দেশের সব নৌবন্দরে এসব নৌকা চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা আছে BIWTA-র পক্ষ থেকে। যাত্রীদের দাবি যানজট এড়িয়ে কম সময়ে লঞ্চে ওঠার জন্যই তারা এই ঝুঁকির পথ বেছে নিচ্ছেন। অথচ এসব যাত্রীদের অনেকেই সাঁতার জানেন না বলেও তারা স্বীকার করছেন। তাই মাঝে মাঝেই নৌকা ডুবে মৃত্যুর ঘটনাও ঘটছে এসব নৌবন্দরে। আসাটা আমার রিস্ক হয়ে গেছে, ভুলেই গেছে, একটু তাড়াহুড়ো আছে তাই জন্য, নাইলে উপর দিকেই আসতাম। বাচ্চা নিয়ে আরো ভয় লাগছে বেশি। বাসা তো এইখানে কাছাকাছি, এই কারণে এখানটা উঠছে। পড়ে গেলে সাঁতার তো জানি না, অবশ্যই মৃত্যুর মুখে টলে পড়তাম। নৌকা মাঝিমাল্লা একটা সমিতি আছে, তাদেরকে অবহিত করছি এই নৌকাগুলি পুটুরিয়া প্রবেশ করতে যে আছে না পারে, না হলে আমরা নৌ পুলিশের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে যাত্রী তোলার জন্য এক ঘাট থেকে অন্য ঘাটে ভিড়তেই লঞ্চগুলোতে কে কার আগে উঠতে পারে তার প্রতিযোগিতা লেগে যায়। এতেও বিভিন্ন সময়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টপকাই উঠতে হয়েছে, ওঠার সিঁড়ি ছিল না, ডিসিপ্লিন নেই, মানে একজনের গাড়ির উপর একজন ধাক্কা লেগে পড়ে গেছে। অনেক ভিড় হয়েছে, থামান দেখেন লগই 1 মিনিটও না, এর মধ্যে বাচ্চা বাজাই পড়ছে। এখন আমার বাচ্চাটা দাঁড়াইতেই পারে না। নৌপুলিশ সংকট ও শাস্তির বিধান না থাকার কারণেই এসব বন্ধ হচ্ছে না বলে দাবি
বিআইডব্লিউটির। আর বিশ্লেষকরা বলছেন সরকারি বাহিনীগুলোর মধ্যে যাত্রী সেবার মনোভাব না থাকার জন্যই ঝুঁকিপূর্ণ ওঠানামা বন্ধ হচ্ছে না। সরকারের পক্ষ থেকে এই দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি, যার কারণে এই অনিয়মগুলো বন্ধ হচ্ছে না। লঞ্চের আশপাশে কেউ নৌকা পরিচালনা করতে পারবে না, এই ধরনের আইন আছে, কিন্তু তার শাস্তি কি হবে সেটা বলা নাই। জরিমানা করতে পারি না, এটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, উনি যখন আসেন তখন মোবাইল কোড হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মতে প্রতি বছর শুধু ঢাকার সদরঘাট এলাকাতেই নৌকাডুবিতে 50 জনেরও বেশি যাত্রী মারা যাচ্ছেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে সম্ভাব্য বরাদ্দ জিডিপির 2.2%। দারিদ্র্য বিমোচনে এই অর্থ যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। এবং পঞ্চম দফার নির্বাচনে দিনাজপুরের প্রার্থীদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 2 জুন। ওই দিন হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানান আদালত। সকালে বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে এদিনের কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের শুরুতেই বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে আজ আদালতে হাজিরা দিতে পারবেন না বলে অবহিত করেন তার আইনজীবীরা। দুদকের আইনজীবীরা এর বিরোধিতা করেন। পরে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে আগামী 2 জুন আত্মপক্ষ সমর্থনের তারিখ নির্ধারণ করেন আদালত। এখন চলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য গ্রহণ। বরিশালে আঞ্চলিক, জেলা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে মুঠোফোনে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনায় সাধারণ ডায়েরি করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এটি প্রতারক চক্রের কাজ হতে পারে বলে মনে করছে র্যাব। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। আমি পূর্ব বাংলার সর্বহারা পার্টি 6 বিভাগের প্রধান শিকদার মহিউদ্দিন, চরম দলের লিডার মহিউদ্দিন কথা বলছি। ইমিডিয়েটলি 30 থেকে 35 লাখ টাকার প্রয়োজন। পূর্ব বাংলার সর্বহারা পার্টির নেতা পরিচয় দিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি সম্প্রতি বরিশালের নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের কাছ থেকে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন। প্রত্যেকের কাছে 30 লাখ টাকা করে চাঁদা চাওয়া হয়, আর না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে প্রাণনাশ হতে পারে বা বড় রকমের ক্ষতি হতে পারে, এরকম হুমকি প্রদান করে। তা আমরা এই বিষয়টি ওই দিনই আলোচনা করে থানায় জিডি করা হয়েছে। দাবি করা চাঁদা দ্রুত দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে জানালেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। হুমকিদাতারা আমাদের কাছে 30 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং একটা বিকাশ নাম্বারে সে টাকা পরিশোধ করার জন্য বলা হয় এবং সেটা দ্রুত পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। এটি কোনো প্রতারক চক্রের কাজ বলে ধারণা করছে র্যাব। আমরা যতটুকু পূর্বের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছি, এটি কোনো সংঘবদ্ধ গ্রুপের কাজ নয়, এটি কোনো প্রতারণা চক্রের কাজ। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে ভবিষ্যতে এ ধরনের কোনো কল আসলে আমরা এটার প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা। জিডিটি পাওয়ার পরপরই আমরা ইতিমধ্যে খোঁজখবর নেওয়া শুরু করেছি, পুলিশি কার্যক্রম নেওয়া হচ্ছে। আশা করি শীঘ্রই আমরা অপরাধীদেরকে আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে সক্ষম হব। বরিশালে আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ের 5 জন কর্মকর্তা এবং এসব দপ্তরের আরও 5 জন বিভিন্ন পর্যায়ের কর্মচারীকে হুমকি দেয়া হয়। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নিখোঁজের একদিন পর রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া এলাকা থেকে মতিঝিল মডেল স্কুলের 7ম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে নন্দীপাড়া ঝিলে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহতের পরিবার জানায়, বুধবার দুপুর থেকে সিয়ামকে খুঁজে না পেয়ে রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করে তারা। পরে আজ তার লাশ পেল পরিবার। পরিবারের ধারণা, গোসল করতে গিয়ে হয়তো পানিতে ডুবে মৃত্যু হতে পারে তার। ময়নাতদন্তের জন্য সিয়ামের মৃতদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এ ঘটনায় সবুজবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। থেকে নিখোঁজ ছিল, খোঁজাখুঁজির পরে রাতে 10টা পর্যন্ত আমরা অপেক্ষা করি আত্মীয় স্বজন কারো বাসায় বা বন্ধু বান্ধবের কারো বাসায় গেছে কিনা।
রাত 10টার দিকে সবুজবাগ থানায় জিডি করি। ভোর 5:30টার সময় এলাকাবাসীর কাছ থেকে খবর আসে যে বাড়ির পাশে ঝিলে লাশ পাওয়া গেছে একটা। ব্যক্তিগতভাবে বা নিজে থেকে এরকম কাউকে সন্দেহ করার মতো কিছু দেখতেছি না, কারণ আমাদের সাথে কারো শত্রুতা নাই কোনো। আর ছোট বাচ্চা, ওর সাথে কার শত্রুতা থাকতে পারে? পঞ্চম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটযুদ্ধে জয়ী হতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার 9টি ইউনিয়ন। সকাল থেকেই নির্বাচনী এলাকার হাটবাজার পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। 9টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 38 জন, সাধারণ সদস্য পদে 326 জন, সংরক্ষিত সদস্য পদে 103 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার সংখ্যা প্রায় 1.5 লাখ। অন্যদিকে ভোটের হাওয়া বইছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার 12টি ও জাজিরা উপজেলার 5টি ইউনিয়নে। রাত দিন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে সুখে দুঃখে পাশে পাবেন এমন ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান ভোটাররা। দুই 2016-17 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকতে পারে জিডিপির 2.2%। বিশ্লেষকরা বলছেন দারিদ্র্য বিমোচনে এ খাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। সেই সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতের প্রকল্পগুলোর স্বচ্ছতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকা উচিত বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। প্রতি বছর নদী ভাঙনের কারণে বাস্তুহারা হন অনেক মানুষ। সামাজিক নিরাপত্তার আওতায় এসব অসহায় মানুষের পুনর্বাসনের কথা থাকলেও বাস্তবে কোনো সাহায্যই পান না অনেকে। এখন তো কামাই ঠামাই করে তখন খাওয়া হয় না, তো বয়স হয়ে গেছে, বিধবা কাজ বিকাল দিতেন, তা আমি চলে ঘুরে খাওয়াইতাম। আর নদীগর্ভে পৈতৃক ভিটা হারিয়ে নিঃস্ব এসব মানুষ আশ্রয় নেয় রাজধানীর পথে ঘাটে। নীতি নির্ধারকদের চোখের সামনে মানবতার জীবন কাটালেও জনপ্রতিনিধি কিংবা সরকারি আমলা কেউই খোঁজ রাখেন না ভাগ্য বিড়ম্বিত এসব মানুষের। নদী ভেঙে নিচ্ছে, যমুনা নদী, কত চেয়ারম্যান নাম্বার বাও ধরলাম, কিছু দেয় না। তো জায়গা নাই, জমি নাই, ওই জন্য এই জায়গায় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশে এখনো মোট জনগোষ্ঠীর 21% দারিদ্র্য সীমার নিচে বাস করে। আর এবারের বাজেটে এসব মানুষের জন্যই বরাদ্দ রাখা হচ্ছে জিডিপির 2.2% অর্থ। অর্থনীতিবিদরা বলছেন চাহিদার তুলনায় এ অর্থ পর্যাপ্ত নয়। জিডিপির 4% পর্যন্ত বরাদ্দ হলে দেখা গেছে যে সেটা দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখবে। আমরা এখন মোটামুটি 2-2.5% এর মধ্যে অবস্থান করছি, এবং সেক্ষেত্রে 2-2.5%-এর অর্ধেক যদি আবার অপচয় হয় তাহলে কিন্তু আমরা সত্যিকার অর্থে 1-1.5%-এর মধ্যে থাকছি। তবে সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কর্মসূচিগুলোর স্বচ্ছতা এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বরাদ্দকৃত অর্থ দিয়েও আরো বেশি সুফল পাওয়া সম্ভব বলে মত বিশ্লেষকদের। বিপদ নিচের দিকে যেটা হচ্ছে দুর্নীতি, লিকেজ, ওয়েস্টেজ। দুর্নীতি, লিকেজ, ওয়েস্টেজটা দূর করার সবচেয়ে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তলের দিক থেকে তথ্যের স্বচ্ছতা এবং তলের দিক থেকে নিশ্চিত জবাবদিহিতা, এবং সেটা করা তো অনেকখানি নির্ভর করবে তৃণমূলের গণতান্ত্রিক শক্তিকে আপনি কতটুকু স্পেস দিচ্ছেন তার উপর। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তার শতভাগ কাজে লাগাতে এ খাতে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর তাগিদ দিলেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, শিল্পের ছোঁয়ায় পরিত্যক্ত বস্তু থেকেই বাহারি শোপিসে গড়ে উঠেছে বরগুনার অমি আর্ট গ্যালারি। হস্তশিল্পে আগ্রহীদের সহায়তা দেওয়ার আশ্বাস জেলা বিসিকের। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস। চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন চিকিৎসকদের আহ্বায়ক ASM মোসাদ্দেক হোসেন জানান, রোগীদের দুর্ভোগের কথা ভেবে 35 ঘন্টা পর ধর্মঘট তুলে নেন তারা। তবে গত 17 মে সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শাহ আলমকে লাঞ্ছিত করে পুলিশের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন।
এরই প্রতিবাদে সেদিন রাত 10টা থেকে অভিযুক্ত পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন। আন্দোলনের মুখে সেদিন রাতেই এএসআই মহিউদ্দিনকে কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়, কিন্তু তাকে চাকরিচ্যুত না করায় ধর্মঘট চালিয়ে যাচ্ছিলেন ইন্টার্ন চিকিৎসকরা। রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করেই আমরা আমাদের এই ধর্মঘট প্রত্যাহার করছি। তবে আমরা আমাদের দাবিতে অনড় আছি। 17 মে বৃহস্পতিবার মঙ্গলবারে আমাদের শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে আমরা এই ধর্মঘট ডেকেছিলাম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির 6 কোটি 40 লাখ ডলারের সন্ধান পেয়েছে ফিলিপিন্স কর্তৃপক্ষ। এছাড়া অবশিষ্ট 1 কোটি 70 লাখ ডলারের সন্ধানে কাজ করছে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্স সিনেট আয়োজিত ধারাবাহিক শুনানিতে এসব তথ্য দিয়েছে এএমএলসি। অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের ধারণা অবশিষ্ট অর্থ ফিলরেমের কাছেই আছে, যা শিগগিরই উদ্ধার করা যাবে বলেও শুনানিতে আশা প্রকাশ করা হয়। ফিলিপিন্স প্রেসিডেন্ট নির্বাচনের কারণে কয়েক সপ্তাহ স্থগিত থাকার পর রিজার্ভের অর্থ উদ্ধারে আবারও শুনানি শুরু করেছে দেশটির সিনেট। শুনানিতে টাকার পরিমাণ বেশি হওয়ায় তা একসঙ্গে উদ্ধার করা কঠিন বলে জানিয়েছেন ফিলিপিন্স সিনেটের ভাইস চেয়ারম্যান সার্জিও অসমেনা। এর আগে অভিযুক্ত ব্যবসায়ী কিম অং এর কাছে থাকা 1 কোটি ডলারের বেশি উদ্ধার করেছে ফিলিপিন্স সিনেট। দিনাজপুরে পঞ্চম দফা নির্বাচনকে সামনে রেখে হাটবাজার গ্রামগঞ্জে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি ঘুরছেন, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। ভোটাররা চাচ্ছেন যোগ্য প্রার্থী। সরকার দলীয় প্রার্থীরা উন্নয়নের কথা বললেও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 28 মে দিনাজপুরে পঞ্চম দফায় সদর উপজেলার 10টি ও বীরগঞ্জ উপজেলার 11টি সহ মোট 21টি ইউনিয়নে নির্বাচন হবে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের প্রচারণায় হাট বাজার গ্রামগঞ্জ সরগরম হয়ে উঠেছে। প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে এলাকার প্রতিটি অলিগলি। আর দিনরাত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও সদস্যা প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীদের আশা, সরকারের উন্নয়নের কারণেই ভোট পাবেন তারা। তবে বিএনপি প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে সন্দিহান। আগামী দিনের যে উন্নয়ন, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই উন্নয়নকে আমি ঘরে ঘরে ইনশাআল্লাহ পৌঁছে দিব। বিদ্যুতের আলোয় আলোকিত করব, রাস্তাঘাট করব। সরকার দলীয় প্রার্থী, নৌকার প্রতীকের প্রার্থীর কর্মীরা আমার কর্মীকে ভয়ভীতি দেখাচ্ছে। নির্বাচনের দিনে তারা সমস্যা সৃষ্টি করবে, এই মর্মে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখাচ্ছে। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যারা ভূমিকা রাখবেন তাদেরকেই প্রতিনিধি করতে চান। আমরা সব ব্যক্তি দেখে ভোট দিব, ইউনিয়নে যারা উন্নয়ন করবে তাদেরকে ভোট দিব। গরিব দুঃখীর পাশে যে দাঁড়াতে পারবে তাকে আমরা ভোট দিব। যে সৎ এবং নিষ্ঠাবান দেখে আমরা ভোট দিব। যে নেশামুক্ত সমাজ চায়, যেরকম লোককে ভোট দিব। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি নেওয়ার কথা জানালেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা। আমাদের কাছে এখনো কোনো ইউনিয়ন পরিষদ থেকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোনো অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব এবং এই কারণে আমাদের মোবাইল টিম এবং ম্যাজিস্ট্রেট এগুলা প্রস্তুত আছে। জেলা সদর ও বীরগঞ্জ উপজেলার 21টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 108 জন, মহিলা সংরক্ষিত পদে 238 জন ও সাধারণ সদস্য পদে 822 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, দিনাজপুর। ফেলে দেয়া বা পরিত্যক্ত বস্তুকে একটু পরিশ্রমে শৈল্পিক ছোঁয়ায় আকর্ষণীয় বস্তুতে রূপান্তর করে ঘরের শোভা বাড়ানোর উপযোগী করা হচ্ছে। শৈল্পিক চিন্তা নিয়ে এই কাজটি করে অজপাড়াগাঁয়ে সাড়া জাগিয়েছেন বরগুনার শিল্পী মণি মণ্ডল। তার দেখাদেখি হস্তশিল্পে আগ্রহী হচ্ছেন গ্রামের অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন SM সিফাত। বরগুনা থেকে পাথরঘাটা যাওয়ার পথে রূপধন গ্রামে আমি আর্ট গ্যালারি, যেখানে প্রতিদিন শিল্পী মণি মণ্ডল বিভিন্ন স্থান থেকে কুড়িয়ে আনছেন বিভিন্ন পরিত্যক্ত বস্তু। সামান্য কিছু যন্ত্র ব্যবহার করে তৈরি করছেন হাতের বালা, চাবির রিং, ওয়ালমেট সহ আকর্ষণীয় বিভিন্ন বস্তু। বর্তমানে ছোট্ট এ পরিসরে আগ্রহের সাথে শৈল্পিক কাজে যুক্ত হয়েছেন গ্রামের সব বয়সী নারী পুরুষ। কলেজে লেখাপড়া করে পড়ার ফাঁকে অবসর টাইমে এখানে এসে অনেক কাজ বাজ করি। যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে পড়াশোনার ফাঁকে ফাঁকে তারা কিছু টাকা পয়সা ইনকাম করতে পারে। এতে কিছু টাকা পয়সাও পাওয়া যায়।
যায় আর বিশেষ করে আমাদের শেখাও তো হয়। মণিমণ্ডলের স্বপ্ন রূপধন গ্রামের রূপ হস্তশিল্প সারা দেশে একদিন ব্যাপক পরিচিতি লাভ করবে। ফেলানো জিনিস দিয়ে আমরা কিছু করার চেষ্টা করতেছি, যেটা আমাদের বিশ্ববাজারে একদিন হয়তো প্রয়োজন হতে পারে। আমাদের শিল্পকর্ম দিয়ে যদি আমরা রূপে সমৃদ্ধ করতে পারি, রূপধনের রূপ আসলেই এখানে জাগবে। হস্তশিল্পে আগ্রহীরা চাইলে বিভিন্নভাবে সহায়তা করবে বিসি কর্তৃপক্ষ, এমনটাই জানালেন এই কর্মকর্তা। যদি তাদের উৎপাদিত পণ্য ঢাকায় বা দেশের বাইরে যদি তারা এক্সপোর্ট করতে চায়, সেভাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে তাদের চাহিদা মতো, তাদের প্রয়োজন মতো আমরা ব্যবস্থা গ্রহণ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা ও ভারতের গুজরাট থেকে এমএস করে বেশ কয়েক বছর ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করেন মণিমণ্ডল। গত প্রায় 3 বছর যাবৎ রূপধন গ্রামে মানুষের ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে শুরু করেন হস্তশিল্পের এই শৈল্পিক কাজ। সময় সংবাদ, বরগুনা। দেশের বাইরের খবর। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এরই মধ্যে দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল 8টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে রাজ্যের 90টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়। বিকেল নাগাদ পূর্ণাঙ্গ ফল প্রকাশের আশা করছে ভারতীয় গণমাধ্যম। এ পর্যন্ত পাওয়া ফলাফলে পশ্চিমবঙ্গ বিধানসভার 294 আসনের মধ্যে 200টিরও বেশি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, আর 70টি আসনে এগিয়ে আছে বাম কংগ্রেস জোট। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। আসাম বিধানসভার 126 আসনের মধ্যে 70টিরও বেশি আসনে এগিয়ে আছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। তামিলনাড়ুতে 234 আসনের মধ্যে 120 আসনে এগিয়ে আছে মুখ্যমন্ত্রী জয়ললিতার দল AIADMK। আর কেরালায় সিপিএম নেতৃত্বাধীন LDF জোট ও পুদুচেরিতে এগিয়ে আছে কংগ্রেস। প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ইজিপ্ট এয়ারের MS-804 বিমান নিখোঁজ হয়েছে। মিশরে বিমান কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানিয়েছে বিমানটিতে 56 জন যাত্রী এবং চালক সহ 10 জন ক্রু রয়েছে। বিমানটি আকাশের 37,000 ফুট উপর দিয়ে যাচ্ছিল। মিশরের স্থানীয় সময় 2টা 45 আটলান্টিক মহাসাগরের পাশে পূর্বাঞ্চলীয় এলাকা মেডিটের রানিয়ান এলাকায় বিমানটি রাডারের সংকেত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ব্যাপারে আর বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। The airline said in a statement, quote, an informed source at Egypt Air stated that flight number... খেলার খবর। উয়েফা ইউরোপা লিগের খবরে কোকের জোড়া গোলে হ্যাট্রিক শিরোপা জিতল সেভিয়া, নিশ্চিত করল চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। বাসেলের জ্যাকব পার্কে উনাই এমিরের শিষ্যরা 3-1 গোলে হারিয়েছে লিভারপুলকে। আর এই জয়ে পঞ্চমবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। আর টানা 4 বার ফাইনাল থেকে খালি হাতে ফিরলেন ইউর্গেন ক্লপ। হ্যাট্রিক শিরোপা বলে কথা, 5 বার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হবার গৌরব, সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট। তাই বাসেলে সেভিয়ার এমন উন্মাদনা বেশি নয়। এর আগে 2006-07 সালে টানা 2 বার ইউরোপা লিগ জিতেছিল সেভিস্তাসরা। অথচ সেভিয়ার ইতিহাস গড়ার রাতে উনাই এমিরির শিষ্যরা 64 মিনিটে স্প্যানিশ ডিফেন্স 80 বাজান রেফারি এরিকসন। ম্যাচের বাকি সময় সেরা একাদশে বেশ কিছু পরিবর্তন এনেও সেভিয়ার রক্ষণদুর্গে ফাটল ধরাতে পারে সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামলকান্তি বহাল, স্কুল পরিচালনা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। সারা দেশে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের ঘটনায় আটক শিবির কর্মী হাফিজুর মারা গেলেন রাজশাহী মেডিকেলে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2 জুন বেগম জিয়াকে হাজিরের নির্দেশ আদালতের, উপস্থিত না হলে জারি হবে গ্রেফতারি পরোয়ানা। বুলগেরিয়ায় উইমেন লিডার্স ফোরামে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বললেন সমঅধিকার প্রতিষ্ঠায় আগামীতে সব বাধা দূর করা হবে। এবং নৌঘাট এড়িয়ে জানালা বেয়ে লঞ্চে ওঠানামা করছেন যাত্রীরা, শাস্তির বিধান না থাকায় প্রবণতা থামানো যাচ্ছে না, দাবি BIWT এর। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে।
এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।